আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিল নাহার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কাই হকের ফার্স্ট অ্যানিভার্সারিতে বিশেষ আয়োজনে। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি স্মরণ নয়, এটি সাহস, আত্মত্যাগ, ঐক্য এবং জাতীয় গৌরবের এক অনন্য প্রতিচ্ছবি। আমরা আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল বীর সৈনিক, দূরদর্শী, কূটনীতিক এবং জাতীয় নায়কদের যাদের অটল সংকল্প ও অসীম ত্যাগ পাকিস্তানকে করেছে আরও শক্তিশালী, আরও সম্মানিত। বুনিয়ানাল মারসুস, যার অর্থ অটুট প্রাচীর, ঐক্য, শক্তি ও অবিচল প্রত্যয়ের এই চেতনায় আমাদের জাতিকে প্রতিটি চ্যালেঞ্জের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। যুদ্ধক্ষেত্রের বিজয় হোক কিংবা কূটনৈতিক অঙ্গনের সাফল্য, প্রতিটি অর্জন জাতির আত্মবিশ্বাসকে করেছে আরও দৃঢ়, জনগণের হৃদয়ে জাগিয়েছে নতুন আশা ও দেশপ্রেমের চেতনা। তাহলে চলুন গর্ব, শ্রদ্ধা ও ভালোবাসায় শুরু করি আজকের বিশেষ অনুষ্ঠান এবং জেনে আসছি বাংলাদেশের মানুষ এবং আমাদের বাংলাদেশের বিশেষ অতিথিদের মতামত। দর্শক শ্রোতা যারা এখন শুনছেন এবং আগামীতে শুনবেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যা পাকিস্তান সশস্ত্র বাহিনী গত বছর 2025-এর মে মাসে ভারত পাকিস্তান টেনশনে নিযুক্ত হয়েছিল, এনগেজ হয়েছিল। সেটা ভারত পেহেলগামের জন্য পাকিস্তান, পেহেলগাম ঘটনা যেখানে 31 জন বিদেশি পর্যটক মারা গেছে, আলটিমেটলি তারা ব্লেম দিতে চেয়েছিল পাকিস্তানকে, কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায় বুঝে গেছে যে সেটা ছিল তাদেরই সাজানো নাটক এবং তাদের আভ্যন্তরীণ ব্যাপার। সেটার উপর দোষ চাপিয়ে ভারত 7-8 মে রাত এবং 8-9 মে রাত তারা পাকিস্তানের উপর চড়াও হয়। পাকিস্তানের বিভিন্ন শহরে, 6টি শহরে তারা 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারপর এয়ার অ্যাকশনসে যায়, ড্রোন অপারেশনসে যায়, তো এবং এয়ার ফাইটিংয়ে যায় তারা। কিন্তু তারা কোনো কিছুই পাকিস্তানের ক্ষতি করতে পারেনি, বরঞ্চ উল্টো ভারতের 5টি বিমান, তার মধ্যে 3টি রাফায়েল সহ তারা ভূপাতিত করে পাকিস্তান। এখানে একটা প্রশ্ন আসে যে 7-8 মেতে পাকিস্তান প্রথমেই কেন রিঅ্যাক্ট করলো না। আসলে পাকিস্তান চায় এই অঞ্চলে শান্তি বিরাজমান থাকুক। শান্তির পথ তারা বেছে নিয়েছিল, তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা সিচুয়েশন বোঝার চেষ্টা করেছে, তারা তাদেরকে ওয়ার্নিং দিয়েছে, কিন্তু তারা সেটা মানেনি এবং দ্বিতীয় দিন রাতেও তারা তাই করেছে। এরপর পাকিস্তান 10ই মেতে এটা রিঅ্যাক্ট করেছে। 10ই মেতে পাকিস্তান যখন তার প্রতিরক্ষার জন্য ব্যবস্থা নিল, তখন ভারতের 5টি বিমান ভূপাতিত করে তারা, রাফায়েল সহ 90টি বিমান ভূপাতিত হয় এবং পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে, তাদের মিসাইলকে ক্ষতিগ্রস্ত করে, তাদের অন্যান্য সামরিক স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করে, তাদের গোলা বারুদের স্টককে ক্ষতিগ্রস্ত করে। তো আলটিমেটলি ভারত এখানে প্রচণ্ড মার খেয়েছে। ভারত রীতিমতো পরাজিত হয়েছে এবং একটা পর্যায়ে ভারতই চেয়েছে অন্য রাষ্ট্রের মাধ্যমে, আমেরিকার মাধ্যমে বা অন্য উন্নত রাষ্ট্রগুলোর মাধ্যমে যাতে মধ্যস্থতা করে এবং যুদ্ধটা থামায়। তারা নাটকীয়তার আশ্রয় নিয়েছে, এটা পৃথিবীর সব মানুষই বোঝে, সব দেশই বোঝে এবং বুঝেছে পরে। তৎকালীন তারা বেশ প্রপাগান্ডা চালিয়েছিল ইন্ডিয়া, যে পাকিস্তানের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, কিন্তু বাস্তবে দেখা গেছে পাকিস্তানের
ক্ষতি তারা করতে পারেনি, বরঞ্চ নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে এয়ার অ্যাকশনস হয়েছে, মিসাইল ভূপাতিত করা হয়েছে, তারপর সাইবার ওয়ারফেয়ার চালানো হয়েছে, এবং পাকিস্তান বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে অ্যাটাক করেছে, প্লাস তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েবসাইটও হ্যাক করেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত এর থেকে হয়তো শিক্ষা নিয়েছে, কি নেবে না সেটা তাদের ব্যাপার। বাট এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে পাকিস্তান নতুন একটা যুদ্ধ কৌশল, এয়ার ফাইট, মাল্টিপল স্টেজে, মাল্টিপল সিস্টেমে, মাল্টিপল টেকনিক কীভাবে এমপ্লয় করে বুদ্ধিমত্তার সাথে একটা স্ট্র্যাটেজি তৈরি করে তারা এখানে কাউন্টার অ্যাকশনস দিয়েছে, যুদ্ধ করেছে নিজেদের প্রতিরক্ষার জন্য। পাকিস্তান কিন্তু এখানে অ্যাগ্রেসিভ পশ্চারে যায়নি। তাহলে তো পাকিস্তান এয়ারক্রাফট ভারতের অভ্যন্তরে গিয়ে বিভিন্ন স্থাপনায় বা সরকারি স্থাপনাগুলোতে বম্বিং করতো বা অ্যাটাক করতো, সেটা আমরা দেখতে পারতাম, জানতাম। সো এখানে পাকিস্তানকে কিন্তু ব্লেম দেওয়া যায় না। আর পাকিস্তান আগে যুদ্ধ শুরু করেনি। ভারত নিজে থেকেই, মোদি তার রামরাজত্ব বজায় রাখার জন্য সে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। কাশ্মীরে সে পহেলগামে নিজেরাই অ্যাটাক করিয়েছে সাজায়, এবং এটার জন্য পাকিস্তানের ইনভলভমেন্ট আছে বলে তারা প্রকাশ করেছে। আলটিমেটলি কোনো কিছুই প্রমাণ করতে পারেনি, প্রমাণ দিতে পারেনি, কোনো ইলেকট্রনিক বা কোনো বস্তুগত কোনো প্রমাণ তারা দিতে পারেনি ভারত। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা বুঝে গেছে যে এটা ভারতের দুষ্টামি বা নষ্টামি যেটাই বলুন। বাট ইন্ডিয়া গট এ বিটার টেস্ট। এই ইতে তারা অপারেশন চালিয়েছে, অপারেশন সিন্দুর 7, 8, 9 মেতে রাতে। পাকিস্তান ধৈর্যের সাথে এবং তাদেরকে রিঅ্যাকশন টাইমেও দিয়েছে, বোঝাতেও চেয়েছে যে তোমরা এর থেকে বিরত হও। তারপরে আত্মরক্ষার্থে পরিস্থিতি পর্যালোচনা করে পাকিস্তান 10ই মেতে অপারেশন মাসরুর, বুনয়ান উন মাসরুর, এই অপারেশনসটা তাদের নাম। এই অপারেশনসের বর্ষপূর্তি হতে যাচ্ছে আগামী 2 দিন পর। তো এই সময়ে পাকিস্তানের এই অপারেশনস থেকে যে উদ্ভাবনী টেকনিক, ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি, এটা একটা যুদ্ধক্ষেত্রের নতুন মাত্রা দিয়েছে এবং বিশ্ব এটা দেখেছে, সমগ্র বিশ্ব দেখেছে। খুব উন্নত কৌশলের এয়ার ফাইট পাকিস্তান দিয়েছে। পাকিস্তান এয়ার ফোর্স হ্যাজ প্রুভড দি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা তারা প্রমাণ করেছে বিশ্বের কাছে। অ্যান্ড রাফায়েলকে ক্ষতিগ্রস্ত করেছে ইন্ডিয়া, তার রাফায়েল দিয়েও ফেল করেছে। এটার জন্য রাফায়েল কোম্পানি হয়তো দায়ী না, ভারত হয়তো দায়ী, কিন্তু বাট রাফায়েল মার্কেট হ্যাজ গন ডাউন অ্যাট দ্যাট মোমেন্ট। ওই সময়ে রাফায়েলের একটা মাথা ব্যথার তৈরি হয়েছে। সো এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, ইট ইজ নট দি ইকুইপমেন্ট, ইট ইজ নট দি গান, ইট ইজ দি ম্যান বিহাইন্ড দি গান হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে পাকিস্তানি যোদ্ধারা যে ইমানদারির সাথে সে দেশপ্রেম ও সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, সেটাই তাদের বিজয় ছিনিয়ে এনেছে। সো পাকিস্তান ইউটিলাইজড ইটস ইকুইপমেন্ট টু দি বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি। পাকিস্তানের সাইবার ক্যাপাবিলিটি, আইটি ক্যাপাবিলিটি অনেক উন্নত মানের, এবং তারা সেই স্বাক্ষর রেখেছে, প্রমাণ রেখেছে। এখানে পাকিস্তান দিন দিন আরও উন্নত হবে। এবং পাকিস্তানের শুধু এইখানে না, আপনি রিসেন্টলি দেখুন যে ইরান, আমেরিকা অ্যান্ড ইসরায়েলের মধ্যে যে টেনশন বা যে যুদ্ধটা হচ্ছে গত 48 বা 50 দিন যাবৎ, সেখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর রোল প্লে করেছে ইন্টারন্যাশনাল পর্যায়ে, ডিপ্লোম্যাটিক্যালি
সো হাই স্টেজে তারা তাদের পারফরমেন্স রেখেছে, যেখানে ভারত কিন্তু এত বড় দেশ হয়েও সেটা করতে পারেনি। সো পাকিস্তান হ্যাজ proved its military ability, defense ability, strategic ability, diplomatic ability, and other various aspects. সো এইখানে কিন্তু পাকিস্তান যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, আগে বেড়ে যুদ্ধ করতে যায় নাই। পাকিস্তান knows how best to utilize its weaponry and to what extent without damaging any civil population or civil sector. সো এখানে পাকিস্তান তারা প্রশংসার দাবিদার। আই অ্যাপ্রিসিয়েট দি পাকিস্তানি ডিফেন্স ফোর্সেস। এখন আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে আসি বা রিজিয়নাল পর্যায়ে, সেখানে যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, এই সার্ক কান্ট্রি যেগুলো আছে সবাই, তা আমরা কিন্তু এই সার্ক কান্ট্রিগুলোর মধ্যে সেই শান্তি বিরাজ করছে না। লোক ভারতের সাথে এই তার আশেপাশের 8-10টা দেশের একটার সাথেও সুসম্পর্ক নাই। সবাই কি খারাপ? বাংলাদেশ না হয় খারাপ, মানলাম, কথার কথা, তর্কের খাতিরে। পাকিস্তান খারাপ, শ্রীলঙ্কা খারাপ, ভুটান খারাপ, নেপাল খারাপ, মালদ্বীপ খারাপ, আফগানিস্তান খারাপ, সবই কি খারাপ? ইট ক্যানট বি। সো ভারতের এখানে তার হেজিমনিস্টিক অ্যাটিচিউড এবং নিজে সব চাই, অন্যকে সাথে নিয়ে চলবো না, এই যে তার একটা অ্যাটিচিউড, এই অ্যাটিচিউড থেকে ভারত বের হয়ে আসবে আমি আশা করি। যেদিন ভারত বের হয়ে আসবে এবং ভারত অন্যের পিছনে দুষ্টামি না করে নিজের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবে, আভ্যন্তরীণ ডেভেলপমেন্টের জন্য, সেদিন ভারত ভালো করবে, সবাই ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। কিন্তু আজ অবধি যা দেখছি আমি গত 60 বছরে, ভারত সেই মন মানসিকতায় নাই। যদি অন্যরা চায় ভারতকে সাথে নিয়ে চলতে, কিন্তু ভারত চায় না। সো এখানে পাকিস্তান হ্যাজ কাম আপ ওয়েল। তো পাকিস্তানের উচিত হবে এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে যে ডিপ্লোম্যাটিক অ্যাবিলিটি, মিলিটারি অ্যাবিলিটি, আদার স্কিলস দে হ্যাভ ডেভেলপড, তারা অ্যাজ এ ব্রাদার কান্ট্রি, মুসলিম কান্ট্রি, পাকিস্তান বাংলাদেশ ক্যান গো টুগেদার। পাকিস্তান বাংলাদেশ মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রেখে তারা একসাথে পথ চলার একটা সুযোগ আছে। এই সুযোগটা বাংলাদেশকে যেমন কাজে লাগাতে হবে, পাকিস্তানি ভাইদেরও কিন্তু কাজে লাগাতে হবে, ফর দেয়ার ওন মিউচুয়াল বেনিফিট অ্যান্ড বেনিফিট ফর দি ইসলাম কওম। এখানে স্ট্র্যাটেজিক আসপেক্টে আমাদের প্যাক্ট থাকা উচিত, বা মিলিটারি ট্রিটি বা সভারেনিটি ট্রিটি, যেটা বাংলাদেশ, পাকিস্তান, চায়না, টার্কি, এই চারটা, বা প্রয়োজনে আরও কেউ যদি ইনক্লুড করা যায় করতে পারি। এই সেন্সে আমি বলতে চাচ্ছি যে ফর দি স্ট্যাবিলিটি অ্যান্ড পিস ইন দি এশিয়া, ইন দিস সাবকন্টিনেন্ট, উই মে ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে পারি। সেখানে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে মিলিটারি স্ট্র্যাটেজি, ডিপ্লোমেসি, ট্রেড, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কালচারাল অ্যাক্টিভিটিস, there are various aspects in financial sector. There are many ways we can work together. So it is time যে আমাদের দুটা দেশকেই বুঝতে হবে, বাংলাদেশ সরকারকে, পাকিস্তান ব্রাদার অ্যান্ড পাকিস্তান পিপলকে বুঝতে হবে যে আসলে মারামারি, কাটাকাটি, হিংসা, যুদ্ধ এগুলো করে লাভ হয় না, অশান্তি হয়, জীবনযাত্রার মান আরও মানুষের নিচে নামে, যুদ্ধ কখনো শান্তি আনে না। আমরা শান্তির জন্য একসাথে কাজ করতে পারি, রিজিয়নালি এবং ইন্টারন্যাশনালি। So I would expect Pakistan, having utilized their best abilities in all sector, they should make an endeavor to work together with Bangladesh, Turkey,
China, so that we can make a peaceful world and better safer world. তো আমি পাকিস্তানের ভাইদের প্রতি আমার এই অনুরোধ থাকবে যে আসুন আমরা পরস্পর বসি এবং আমরা একটা ঐক্য গড়ে তুলি। তো এবং এখানে ভারত হয়তো চাবে না বাংলাদেশ সামনের দিকে আগাক কোনো ঐক্যের জন্য, কিন্তু সেটা বুঝে ধৈর্যর সাথে ধৈর্য নিয়েই পাকিস্তানকে এক ধাপ এগিয়ে আসতে হবে, যাতে পাকিস্তান, বাংলাদেশ, টার্কি, চায়না আমরা একসাথে কাজ করতে পারি। এখানে পাকিস্তান এর উচিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, এটাই আমি আশা করব পাকিস্তান এবং পাকিস্তানি ভাইদের কাছ থেকে। ধন্যবাদ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাকিস্তান পুরনো বন্ধু। আমরাই ভারত থেকে দ্বিতত্ত্বের ভিত্তিতে একসাথে ছিলাম, কিন্তু আমাদের একসাথে থাকতে দেয় নাই এই ভারতের এবং আমাদের কিছু রাজনীতিবিদদের মিথ্যাচার, যার জন্য আমাদের স্বাধীনতার দিকে যেতে হয়েছে। পাকিস্তানে যে ওই সময় গণতন্ত্র থাকতো, আজকে এই বিপর্যয় আমাদের হতো না। গণতন্ত্রের জন্য লড়াই। আমাদের এখন সার্বভৌমত্ব সংকটে, ভারতের উস্কানিতে আমরা ব্যতিব্যস্ত। যে ধরনের উস্কানিমূলক কাজ ভারত করে, আমরা সেটা আমাদের জন্য কষ্টকর। আমাদের সেভাবে সামরিক শক্তি অর্জন করতে পারি নাই। পাকিস্তান যেহেতু আমাদের বন্ধু, আমরা আগে একসাথে ছিলাম। সত্যিকার অর্থে পাকিস্তান আমাদের, আমরাই ছিলাম 7.5 কোটি এক জাতির, পাকিস্তান আমাদের। কিন্তু সামরিক নেতাদের জন্য আমরা ওই জায়গায় আমরা আসতে পারি নাই। আমি মনে করি আগামীতে আমরা পাকিস্তান আর বাংলাদেশ একসাথে হয়ে সামরিকভাবে ঐক্য হব, শক্তিশালী হব। যার যেখানে বেশি আছে টেকনোলজি, সেটা আমরা গ্রহণ করব। যেহেতু আমাদের উভয়ের শত্রু ভারত, সুতরাং এখানে নৈতিক আর দর্শন নাই। আমাদের একটা দর্শনে কাজ করতে হবে। শত্রু যেহেতু উভয়ের এক, সুতরাং আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করব। আমাদের এয়ারফোর্সে পাকিস্তানের মতো সে সুন্দর, সেই বিধ্বংসী ফাইটার আমরা চাই, যেগুলি আমাদের জন্য সক্ষমতা বাড়াবে, পাকিস্তানের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। জনগণ পাকিস্তানকে পছন্দ করে। আপনি দেখবেন খেলাধুলা মাঠে যান, ক্রিকেট, পাকিস্তান ভারত খেললে আমরা পাকিস্তানের পক্ষে থাকি। আমরা মনে প্রাণে মুসলমান, পাকিস্তানকে ভালোবাসি মুসলমান হিসাবে। ভারতের দ্বিচারিতা আমরা পছন্দ করি না। আমাদের সুশীলা হয়তো কিছু পছন্দ করতে পারে, কিছু আসে যায় না। আমরা 71 সালের থেকে এই পর্যন্ত ভারত আমাদের কিছুই দেয় নাই, শোষণ করছে, আমার গণতন্ত্র হস্তক্ষেপ করছে। এখন আমরা স্বাধীন, ইনশাল্লাহ আমাদের মতো দেশ চালাবো, যাকে খুশি তাকে নিয়ে বন্ধুত্ব করব। আমরা পাকিস্তানকে সাথে নিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করব। পাকিস্তানের সামরিক শক্তি অনেক উন্নত, আমরা ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। জিজ্ঞেস করা হয় যে সামরিক জোট পাকিস্তানের সাথে, এক্ষেত্রে বলো মুসলিম বিশ্বের সবাই এক হওয়া উচিত। তাছাড়া বাংলাদেশ তো আর মুসলিম বিশ্বের বাইরে না। তো পাকিস্তানের সাথে জোটবদ্ধ হওয়াটাই স্বাভাবিক। 1971 মানে ছিল এক সময় ভারত বাংলাদেশকে সাহায্য করছে, ওই 1971 বন্ধু। কিন্তু নতুন ভাবে বন্ধুত্ব জ্বালাই করা কিংবা নতুন ভাবে বন্ধুত্বকে আবার মানে আপনার আলোচনা করার এখন সময়। একটা সময় বন্ধু থাকতে পারে এবং বন্ধু আবার শত্রু হতে পারে। তো এখন আমাদের যে ইন্ডিয়ার সাথে আমাদের যে একটা অবস্থা, এটা কোনোভাবে বন্ধুত্বের আচরণ না। এবং ইন্ডিয়ার বন্ধু হতে পারে, বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধু, অবশ্যই এটাই হচ্ছে যে পাকিস্তান এক সময় যা হয়েছিল, বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা অন্যায় হয়েছিল, এটা সবাই জানি আমরা। কিন্তু ওই সময় এটার জন্য ক্ষমা হচ্ছে যে পাকিস্তান। এখন উচিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তান মানে আপনার আগের মতন ওই বৈরতা বাদ দিয়ে বন্ধুত্বপূর্ণ একটা আচরণ করা। এবং পাকিস্তানের সাথে অবশ্যই বাংলাদেশ যুদ্ধ হয়, পাকিস্তান পারমাণবিক যুদ্ধের ব্যাপারে যদি বলা হয়, তাহলে তো ওই সময় মানে পুরো বাংলাদেশ মনে হয় এক টুকরো পাকিস্তান হয়ে গেছিল। হ্যাঁ, পুরো বাংলাদেশটা এক টুকরো পাকিস্তান। তাছাড়া মানে সবচেয়ে বেশি ভালো লাগতো যে তখন তো একটা খেলা হচ্ছিল মনে হয় আপনার দুবাইতে, তো কে জানি এরকম দেখাইছিল, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। পাকিস্তানের একজন বাবর না কে জানি একটা ইয়াতে, এটা খুবই একটা ভাইরাল ছিল। আমরা অনেক সময় এটাকে মানে উপভোগ করছি, খুব বিনোদন পাইছি এই জিনিসটাতে। তো ওই একটু আগে একটা নিউজ দেখলাম যে ইন্ডিয়া বলতেছে এক নথি আবিষ্কার করছে, ওই জায়গায় পাকিস্তানের 13টা বিমান হয়েছে, মানে আপনার ভূমিত করছে। বাস্তবতা তো আমরা দেখলামই যে রাফায়েল সবগুলোই মানে খুব হয়েছে, বাজেভাবে হারছে ইন্ডিয়া। কিন্তু তারা এটা হচ্ছে কি অনেকটা জোর গলায় বলতেছে কিংবা একটা প্রোপাগান্ডা ছড়াইতেছে। তো আলহামদুলিল্লাহ সবসময় আমরা ওই যুদ্ধের সময় আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, বাংলাদেশ সব ম্যাক্সিমাম মানুষই পাকিস্তানের পক্ষ ছিল।
ইন্ডিয়া যারা তারা আমরা সাধারণত আমরা সাপোর্ট করি। আশা করি আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।